মধ্যরাতের আধারে যখন শহরে মানুষ ঘুমে মগ্ন, তখন বঙ্গভবন আর ক্যান্টনমেন্টের করিডোরে বুনন করা হচ্ছে এক অকল্পনীয় নীল নকশা। আপনি কি জানেন যে সেনাপ্রধান 5 আগস্টের পর দেশের ভাগ্য বিধাতা সেজেছিলেন? আজ তার নিজের ভাগ্যই ঝুলে আছে এক সরু সুতোয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দাবার বোর্ডে এমন এক চাল চালা হয়েছে যাতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন নিজের ঘরেই কার্যত বন্দী। ওই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া ফাঁসির দণ্ডাদেশের তদন্ত ও বিচারিক প্রক্রিয়া ঠিক আছে কিনা তার জন্য নথিপত্র খতিয়ে দেখা শুরু করেছে প্রসিকিউশন। সবশেষ 3টি মামলায় 15 সেনা অফিসারের বিচার আদৌ এই কোর্টে হতে পারে কিনা। বিগত অন্তর্বর্তী সরকার আর তাদের মিত্রের রাজনৈতিক ক্ষোভ মেটানোর জন্য সেনা সদস্যের বিচার এই কোর্টে করতে চেয়েছে কিনা তা যাচাই করে দেখছে সরকার। এটা কি কোনো সংসদ মনে হচ্ছে আপনাদের? এটা তো একটা কামিল মাদ্রাসার অফিস মনে হইতেছে। কামিল মাদ্রাসার ক্লাসরুম বা অফিস কক্ষ বা তাদের কার্যনির্বাহী মিটিং সেখানে হচ্ছে বলে মনে হয়। আপনি পাকিস্তানি সংসদে এরকম টুপিয়ালা দেখবেন না। পৃথিবীর কোনো মুসলিম অধ্যুষিত দেশে এরকম টুপিয়ালা দেখবেন না। আওয়ামী লীগ সামনে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো রয়েছে সেগুলোকে সামনে রেখে নতুন কৌশলের সামনে এগোতে চাচ্ছে। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবেই, এটি চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। তারপরেও এটি বলা যেতে পারে যে বিএনপির হাত ধরে আওয়ামী লীগকে রাজনীতি ফিরতে হবে, বিএনপির রাজনীতি টিকিয়ে রাখার জন্যই। ভাই, হতাশা ঝেড়ে ফেলুন। যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ নেতাকর্মী, আপনারা যদি দূরেও থাকেন, দূর থেকেও আপনার স্থানীয় নেতা কর্মীর সাথে সবাই তো আর চলে যায়নি, সবাই তো আর আত্মগোপনে যায়নি। বাংলাদেশের একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ। এই সমাজে একই পরিবারের এক ভাই বিএনপি করে, আর এক ভাই আওয়ামী লীগ করে। এই সমাজকে আপনি কিভাবে এই অবস্থাটা, এই ব্যবস্থাটা আপনি কিভাবে বিলোপ করবেন? আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আজ ঢাকা সেনানিবাসের ভেতরে বিরাজ করছে এক শুনশান নীরবতা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যিনি একসময় দাপটের সাথে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন, আজ তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সম্পূর্ণ একা। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কোনো রকম হাকডাক ছাড়াই এমন এক চাল দিয়েছেন যাতে ওয়াকারুজ্জামানের পায়ের তলার মাটি সরে গেছে। ইনভেস্টিগেশন বলছে ওয়াকারুজ্জামান ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে তার চারপাশে কতটা নিখুঁতভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছে। গোয়েন্দা সূত্র বলছে আগামী 72 ঘন্টা ঢাকা সেনানিবাসের ইতিহাসের সবচেয়ে রহস্যময় সময় হতে যাচ্ছে। অত্যন্ত চতুর কৌশলে সেনাবাহিনীর শীর্ষ 5টি উইং, লজিস্টিক, ইন্টেলিজেন্স এবং অপারেশনাল কমান্ড থেকে ওয়াকারের বিশ্বস্ত 5 জন জেনারেলকে সরিয়ে দেওয়া হয়েছে। এটি কোনো সাধারণ রদবদল নয়, এটি হলো পেশাদারিত্বের ছদ্মবেশে এক বিশাল পর্দার আড়ালে ষড়যন্ত্র। তারেক রহমান এখানে প্রমাণ করেছেন তিনি একজন আসল ঠান্ডা মাথার খেলোয়াড়। ক্ষমতার আসল স্বাদ এবং এর প্রয়োগ কিভাবে করতে হয় তা এই এক চালেই তিনি বুঝিয়ে দিয়েছেন। সেনানিবাসের করিডরে এখন কেবল কান পাতলেই শোনা যায় সেই ফিসপিছানি। কার নির্দেশে চলছে এই শুদ্ধ অভিযান? কার হাতে এখন আসলে চূড়ান্ত ক্ষমতা? অনেকেই প্রশ্ন করতে পারেন, শেখ হাসিনার পতনের পর যিনি দেশের হাল ধরেছিলেন সেই সেনাপ্রধান আজ কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের চোখের বালি হলেন? এর পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘস্থায়ী অবিশ্বাস। গত 5 আগস্ট যখন ছাত্র জনতার প্রবল আন্দোলনে শেখ হাসিনার পতন হলো, তখন দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। সেই সময় এই ওয়াকারুজ্জামান সামনে এসেছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন। কিন্তু দেশের মানুষ এটি কখনোই ভুলে যায়নি যে এই ওয়াকারুজ্জামানকেই সেনাপ্রধান বানিয়েছিলেন স্বয়ং শেখ হাসিনা। আর এই পারিবারিক ও রাজনৈতিক সম্পর্কই আজ তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানের এই পদক্ষেপ কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, এটি হলো প্রতিরক্ষা ব্যবস্থাকে চিরতরে আওয়ামী লীগ প্রেতাত্মা মুক্ত করার এক ভয়াবহ পরিকল্পনা। ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধানের পদে রেখে দিলে ভবিষ্যতে যে কোনো সময় কূ বা পাল্টা অভ্যুত্থানের আশঙ্কা ছিল। তাই কোনো পুরনো কুবুদ্ধি যেন আর কাজ না করে সেই ব্যবস্থায় তিনি একদম পাকাপোক্ত করেছেন। এটি কেবল বদলি নয়, এটি হলো ক্ষমতার একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করার নীল নকশা। 15 বছর ধরে চালিয়ে যাওয়া ফ্যাসিবাদের মহারানী শেখ হাসিনাকে নিরাপদ প্রস্থানের সকল সুযোগ করে দিয়ে শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াকার দেশের গণতন্ত্রকামী মানুষ এবং মহানাত্মতাকে বলিয়ান সংগ্রামী দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিগত সরকার আমলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান গভীরভাবে ভাবাচ্ছে তা হলো, নাম্বার 1, হাসিনাকে সেফ এক্সিস্ট দেওয়া। জেনারেল ওয়াকার সবচেয়ে বড় অপকর্ম হচ্ছে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে সাহায্য করা। অথচ হাসিনা দেশে যা করেছে তার জন্য উচিত বিচার হবার দরকার ছিল জনগণের আদালতে, কিন্তু সেটি সম্ভব হয়নি সেনাপ্রধানের কারণে।
নাম্বার 2, আয়নাঘরের আলামত ধ্বংস করেন ওয়াকার। বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হচ্ছে আয়নাঘর। সবচেয়ে বিপজ্জনক হলো আয়নাঘর পরিদর্শন করতে ইউনুসকে বাধা দেওয়া ওয়াকার এবং সব আলামত নষ্ট করার পর বুকে পাথর বেঁধে পরিদর্শন করার বিষয়টি মেনে নেন সেনাপ্রধান। নাম্বার 3, পিলখানা হত্যার কমিশন হতে বাধা দেওয়া। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় যখন বিটিআর গণহত্যা চলে তখন ওয়াকার 17 ইস্ট বেঙ্গলের টোয়াইসি হিসেবে পিলখানায় যথাসময়ে পৌঁছেছিলেন, কিন্তু প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিকের ফোন পাওয়ার পর আর পিলখানার ভেতর ঢোকার চেষ্টা করেনি। পিলখানা হত্যা মামলার পূর্ণ তদন্ত যেন সম্পন্ন না হয় সেখানেও কলকাঠি নেড়েছেন ওয়াকার। নাম্বার 4, আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র। স্বৈরাচারী আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে প্রেসক্রিপশন দিয়েছে দিল্লি। সেই প্রেসক্রিপশন বাস্তবায়নে কাজ করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কেবল রাজনৈতিক অভিযোগ নয়, বরং তার অযোগ্যতার এক দীর্ঘ তালিকা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছর সময় দেশের মানুষ এক চরম অরাজকতার মধ্য দিয়ে গেছে। থানাগুলোতে পুলিশ না থাকায় সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল, কিন্তু সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামান সেই ক্ষমতার সঠিক ব্যবহার করতে চরমভাবে ব্যর্থ হন। দেশের বাজারগুলোতে নতুন করে চাঁদাবাজির বড় বড় সিন্ডিকেট তৈরি হয়। সাধারণ মানুষকে চাল ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের বাড়তি দাম মেটাতে গিয়ে রীতিমতো ডাকানি জোগানি খেতে হয়েছে। পাড়ায় পাড়ায় এবং বাস টার্মিনালগুলোতে প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি চললেও সেনাবাহিনীর কোনো কঠোর ব্যবস্থা নেয়নি। সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামান এই সব সমস্যার কোনো তোয়াক্কাই করেননি। তার নির্দেশে সেনাবাহিনীর রাস্তায় নামলেও তারা শুধু টহল দেওয়ার মাধ্যমেই সীমাবদ্ধ ছিল। 2025 সালে 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3টি মামলার চার্জশিট জমা পড়ে। 3টি মামলার মধ্যে 2টি গুম ও খুন বিষয়ক এবং অন্যটি জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের। এই 3টি মামলার চার্জশিটে 25 জন সেনা কর্মকর্তাদের নাম আসে। তার মধ্যে 15 জন ছিলেন কর্মরত। 9 অক্টোবর ওই 15 সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়। ওই 15 সেনা কর্মকর্তার মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর 3 জন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের 10 জন এবং বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির 2 জন রয়েছেন। এরপর এই সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করা নিয়ে আইসিটির তখনকার চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে আইনের বাইরে গিয়েও কথা বলতে দেখা গিয়েছিল। শেষ পর্যন্ত সাবজেল করে সেনা কর্মকর্তাদের সেনা সদরে রাখা হয়। তবে বিচার চলছে আইসিটিতে। 3 মামলারই এখন সাক্ষ্য চলছে। ইতিমধ্যে কিছু সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ হয়েছে। মামলাগুলোর পরবর্তী শুনানি পর্যায়ক্রমে 29 মার্চ, 31 মার্চ ও 7 এপ্রিল হওয়ার কথা। বিএনপি সরকার গঠনের পর গত 23 ফেব্রুয়ারি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয় আমিনুল ইসলামকে। নতুন চিফ প্রসিকিউটর দায়িত্ব নিয়ে বলেছিলেন, ট্রাইব্যুনালে 2024 সালের 5 আগস্টের পর যত মামলা এসেছে সেগুলো যাচাই বাছাই করা হবে। এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া একটি মামলা সহ এ পর্যন্ত যে 3টি মামলার রায় হয়েছে সেগুলো যাচাই বাছাই করার কথা তিনি বলেছিলেন। একই দিন অর্থাৎ 23 ফেব্রুয়ারি সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে সেগুলো পুনরায় যাচাই বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, দায়িত্ব নেওয়ার আগে থেকে বিএনপি শীর্ষ পর্যায়ে আইসিটির ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কথা জানতো। সেজন্য ক্ষমতায় আসার পরপরই সরকারের পক্ষ থেকে জানানো হয় এসব মামলাগুলো রিভিউ করা হবে। আইসিটির তদন্ত শাখা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। সূত্রগুলো বলছে, আইসিটিতে রায় হওয়া 3টি সহ 24টি মামলার নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে। তার বাইরে পুলিশকে বলা হয়েছে জুলাই হত্যাকাণ্ডকে ঘিরে সারা দেশে যে মামলা বাণিজ্য হয়েছে তার প্রতিবেদন তৈরি করতে। সাব জেলে থাকা 15 সেনা কর্মকর্তার আইনজীবী প্যানেলের পক্ষ থেকে এরই মধ্যে সরকারকে 2 দফা 2টি রিপোর্ট দেওয়া হয়েছে। তার একটিতে চাকরিরত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারের বিষয়ে আইনি ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে আর্মি রেগুলেশনসের 346 নম্বর ধারার কথা উল্লেখ করা হয়েছে। সে ধারা মতে যেসব আর্মি অফিসার সেনাবাহিনীর বাইরে ডেপুটেশনে থাকেন তারা আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী থেকে রিলিজ না হওয়া পর্যন্ত এবং অবসরে যাওয়ার আগ পর্যন্ত সামরিক বাহিনীর অধীনেই থাকেন। সেজন্য 15 সেনা কর্মকর্তার বিচার সেনা আইনে করার কথা। ওই নোটে আরো বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব অপহরণের অভিযোগ আনা হয়েছে তখন তারা র্যাব কিংবা ডিজিএফআইতে ছিলেন না। যেমন ব্যারিস্টার আরমান ও ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে 2016 সালে অপহরণ ও গুমের কথা উল্লেখ করা হয়েছে। অথচ যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা সংশ্লিষ্ট দপ্তরে যোগ দেন তারও পরে। সরকারের কাছে পাঠানো দ্বিতীয় নোটটিতে 1973 সালে আইসিটি অ্যাক্টের অধীনে সেনা কর্মকর্তাদের বিচার করা আইনসঙ্গত কিনা সে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, সেনা আইনে বিচার করার জন্য তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকার আইসিটি অ্যাক্ট সংশোধন করেছিল। 1973 সালের যে মূল আইন সেখানে 3 বাহিনীর কথা উল্লেখ ছিল না, কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুলের মন্ত্রণালয় থেকে 2024 সালের 24 নভেম্বর যে কোনো শৃঙ্খলিত বাহিনী, সহকারী ফোর্স কিংবা গোয়েন্দা সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়। আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, শুরুতে অন্তর্বর্তী সরকার এই পরিকল্পনা ছিল না, কিন্তু অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিচার আইসিটিতে করতে চেয়েছিল তখনকার প্রসিকিউশন টিম এবং তাদের সহায়তাকারী একটি রাজনৈতিক দলের নেতারা। সে কারণে চাপে পড়ে এই বিধানটি অন্তর্ভুক্ত করেন আসিফ নজরুল। এমনকি রেট্রোস্পেক্টিভ বা ভূতাপেক্ষ ইফেক্ট দিয়ে এই বিধানটি 2009 সালের 6 জানুয়ারি থেকে কার্যকর করার মতো অসাংবিধানিক ধারাও যুক্ত করা হয়। এ নিয়ে বিতর্ক দেখা দিলে আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে মূল আইনটিও গায়েব করে ফেলা হয়।
এমন অনেক কাহিনীর কথা ইতিমধ্যে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরকারকে জানিয়েছেন। এর মধ্যে কিছু বিষয় সংবাদ সম্মেলন করে সামনে এনেছেন 15 সেনা কর্মকর্তার আইনজীবী এবিএম হামিদুল মিসবাহ। 12 মার্চ সংবাদ সম্মেলনে জনাব মিসবাহ 15 সেনা কর্মকর্তার বিচার প্রচলিত সামরিক আইনে করার দাবি জানান, কারণ ট্রাইব্যুনাল এ ধরনের অপরাধের বিচার করতে পারে না। আবার সেনা অফিসারদের বিরুদ্ধে গুম বা খুনের যে অভিযোগ আনা হয়েছে তা রোম ইনস্টিটিউটের সংজ্ঞা অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়ে না। 15 সেনা কর্মকর্তার আইনজীবী বলেছেন, সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশনায় এই মামলাগুলো উদ্দেশ্যপ্রণীতভাবে করা হয়েছে। সূত্রগুলো বলছে, গত বছর অক্টোবর যখন 15 সেনা কর্মকর্তার বিচার আইসিটিতে করার জন্য অন্তর্বর্তী সরকার ও একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তোড়জোড় শুরু হয়, তখন সেনা সদরের একটি অংশ বিএনপির সাথে যোগাযোগ করেছিল। তখনই বিএনপির একজন আইনজীবীর ফার্ম বিষয়টি খতিয়ে দেখে। ওই আইনজীবী পরে সংসদ সদস্য ও সরকারের প্রভাবশালী সদস্য হন। ওই ফার্ম থেকেও সরকারকে জানানো হয়েছে ব্যাপকভাবে সাংবিধানিক ধারা লঙ্ঘন করে তখন আসিফ নজরুলের মন্ত্রণালয় তড়িঘড়ি করে আইসিটি অ্যাক্টটি সংশোধন করেছিল। এমনকি যখন 15 সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করা যাচ্ছিল না, তখন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরামর্শে নতুন ধারা সংযুক্ত করেন। তবে শেষ পর্যন্ত আইনের সংশ্লিষ্ট ধারায় সুস্পষ্টভাবে চাকরিচ্যুতির কথা উল্লেখ না থাকায় 15 সেনা কর্মকর্তা এখনো চাকরিতে বহাল আছেন। আইনজীবী হামিদুল মিসবাহ বলেছেন, অন্তর্বর্তী সরকার আইসিটি অ্যাক্টকে ঘষা মাজা করে সংশোধন করে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যেটা সেনা আইনের সঙ্গে সাংঘর্ষিক। মামলা দায়ের নেপথ্য কারণ নিয়ে প্রশ্ন তুলে হামিদুল মিসবাহ দাবি করেন, এই মামলা 3টি নির্দেশনা এসেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। তিনি বলেন, যেহেতু তার কাছ থেকে নির্দেশনা এসেছে, তাই এখানে এই মামলাগুলো করার ব্যাপারে একটি তদন্ত হওয়া জরুরি। তিনি কিসের পরিপ্রেক্ষিতে, কার নির্দেশে বা অনুরোধে এই মামলাগুলো এখানে হওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন তার তদন্ত হওয়া দরকার। দর্শক, বিগত অন্তর্বর্তী সরকার আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন এবং এর বিচার প্রক্রিয়া নিয়ে দেশের ভেতরে ও বাইরে নানা ধরনের সমালোচনা ছিল। যেদিন আইসিটি চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়, সেদিনে ট্রাইব্যুনালের মামলাকে ঘিরে রাজসাক্ষী বাণিজ্য, সেটলিং সিন্ডিকেটের মতো গুরুতর অভিযোগ সামনে আসে। এই অভিযোগ কোনো বিরোধী বা সংক্ষুব্ধ পক্ষ করেনি, করেছে খোদ প্রসিকিউশন টিমের সদস্যই। প্রসিকিউশন টিমের সদস্য অ্যাডভোকেট বিএম সুলতান মাহমুদ সরাসরি সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে বাণিজ্য ও রাজসাক্ষী নাটকের অভিযোগ তোলেন। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী বানানো নিয়ে ট্রাইব্যুনালের সেটলিং বাণিজ্য ও রাজসাক্ষী নাটক কেন সরতে হচ্ছে তাজুল ইসলামকে শিরোনামে 23শে ফেব্রুয়ারি নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন প্রবাসে অবস্থানরত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী মোস্তাফিজুর রহমান আহাদ। ওই পোস্টে প্রসিকিউশন টিমের একটি প্রভাবশালী অংশ গোপন সমঝোতা বা সেটলিং বাণিজ্যে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করা হয়। তার ওই পোস্টের বক্তব্যের সঙ্গে সমর্থন জানিয়ে এবং আরও কিছু তথ্য তুলে ধরে মন্তব্য করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য অ্যাডভোকেট বিএম সুলতান মাহমুদ। তিনি বাংলা ট্রিবিউনের কাছে তার অভিযোগ তুলে ধরে বলেন, শুধু আইজিপি মামুন নয়, আসলে লাশ পোড়ানোর মামলায় টাকার বিনিময়ে আফজালকেও রাজসাক্ষী করে দায়মুক্তি দেওয়া হয়েছে। 3-4 জনের একটি সিন্ডিকেট শুরু থেকেই এই চক্রে জড়িত। ধানমন্ডি তদন্ত সংস্থায় বসে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সিন্ডিকেট সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষীর নাটক বানায়। সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধানমন্ডি তদন্ত সংস্থায় আনলে সেখানে শিশির মনির উপস্থিত থাকতো। চিফ প্রসিকিউটর চেয়ারকে টাকা কামানোর হাতিয়ার হিসেবে তৈরি করে রেখেছে এই তাজুল সিন্ডিকেট। আসামিপক্ষের আইনজীবীর কাছে জামিন করিয়ে দেওয়ার জন্য প্রসিকিউটর শামীম রেজা তালুকদারের 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস হয়। আইসিটি সূত্রে জানা গেছে, এরপর 10ই মার্চ নতুন চিফ প্রসিকিউটর রুদ্ধদ্বার বৈঠক করেন। সেই বৈঠকে আইজিপি মামুনকে রাজসাক্ষী করার বিষয়টি তদন্ত করে দেখার সিদ্ধান্ত হয়। কিভাবে পুলিশ প্রধানকে বাঁচানো হলো তা নিয়ে ওই বৈঠকে উদ্বেগও জানানো হয়েছে। বৈঠকে উপস্থিত ব্যক্তিদের মতে ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সাইবার বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এই পদক্ষেপের বিরুদ্ধে প্রশ্ন তোলেন এবং উল্লেখ করেন, জুলাইয়ের আন্দোলনের সময় পুলিশকে দেওয়া নির্দেশের সাথে মামুনের যোগসূত্র রয়েছে বলে ব্যাপক ডিজিটাল প্রমাণ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে চিফ প্রসিকিউটর অফিস থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আমিনুল ইসলামের নেতৃত্বে গঠিত এই কমিটিতে রয়েছেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মার্জিনা রাহান, জহিরুল আমিন এবং ট্রাইব্যুনালের একজন গবেষণা কর্মকর্তা। আইসিটিতে যে 24টি মামলা আছে তার মধ্যে 3টি মামলার রায় হয়েছে। এর মধ্যে প্রথমটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। আইসিটি সূত্রগুলো বলছে, এই 3টি মামলার তদন্ত প্রক্রিয়া, চার্জশিট এবং বিচারিক প্রক্রিয়া নিয়ে নতুন প্রসিকিউশনের কাছে অনেকগুলো আইনি দুর্বলতা ফুটে উঠেছে। এসব মামলা ও রায়ের নথিপত্র যাচাই বাছাই করে দেখছে প্রসিকিউশন। যার সাক্ষীর উপর ভিত্তি করে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় দেওয়া হলো, তার সাক্ষ্য যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে সে রায়ের ভবিষ্যৎ কি হবে এমন প্রশ্ন উঠে আসছে। প্রশ্ন হলো, যেসব অভিযোগ এর মধ্যে উঠে এসেছে সেগুলো যদি সত্যি হয়, আবার সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে যেসব দাবি সামনে আনা হয়েছে সেগুলো নিয়ে নতুন প্রশাসন কি করবে? আইন মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, সেনা আইনের লঙ্ঘন যে করা হয়েছে সেটি আগে থেকেই পরিষ্কার হলেও যেহেতু বিচার শুরু হয়ে গেছে তাই বিষয়টি এখন জটিল। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিচার আইসিটিতে করার জন্যই প্রতিরক্ষা বাহিনীগুলোর সংজ্ঞা আইনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ফলে শুধু 15 সেনা কর্মকর্তাই নয়, জিয়াউল হাসান সহ বাহিনীর সব সদস্যদের বিচার সেনা আদালতে স্থানান্তর করতে হবে। তাছাড়া যেসব দাবি 15 সেনা কর্মকর্তার পক্ষে করা হয়েছে সেগুলো জিয়াউল হাসান সহ অন্যদের জন্য প্রযোজ্য, কারণ তাদের যখন গ্রেপ্তার করা হয় তখন তারা এলপিআরে ছিলেন। সে অনুযায়ী সেনা আইনই তাদের বিচার করতে হবে।
সেক্ষেত্রে 3টি পদক্ষেপের কথা বিবেচনা করেছে সংশ্লিষ্টরা। প্রথমত, আইসিটি যে 4টি সংশোধনী অধ্যাদেশ অন্তর্বর্তী সরকার আমলে জারি করা হয়েছে সেগুলো 11 এপ্রিলের মধ্যে জাতীয় সংসদে পাশ হতে হবে। যদি প্রথম সংশোধনীটি পাশ না হয় তাহলে 2024 সালের পর থেকে গঠিত আইসিটি গঠন অবৈধ হয়ে যাবে। দ্বিতীয়ত, আইজিপি মামুনকে ঘুষের মাধ্যমে রাষ্ট্রকে বাড়ানো, সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ থেকে মামলা দায়ের, এই অভিযোগগুলো আইসিটি তদন্ত যদি প্রমাণিত হয় তাহলে তদন্ত এবং বিচার কাজ নিয়ে উল্টো জড়িতদের বিরুদ্ধে মামলা করা যাবে। সেটি হলে আইন অনুযায়ী ক্ষতিগ্রস্তরাও মামলা করতে পারবে। আমাদের সমাজে আওয়ামী লীগ আছে, কিন্তু ভঙ্গুর অবস্থায় আছে। আওয়ামী লীগ ফিরবে, এবং বিএনপি যে ভুল করেছে বিগত আওয়ামী লীগ সময়ে, বিএনপি যে ভুল করেছে আওয়ামী লীগ কিন্তু সেই ভুল করছে না। অবস্থা যেটি দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ যে কোনোভাবে হোক, এমনকি গত ইউনূস যদি আওয়ামী লীগের নির্বাচনের অংশগ্রহণের সুযোগ দিত তবু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিত, কিন্তু বিএনপি কি করেছে? না পেরেছে আওয়ামী লীগের বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তুলতে, কিংবা না পেরেছে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে। বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে পর্যন্ত অংশগ্রহণ করেনি, জাতীয় নির্বাচনে তো অংশগ্রহণ করেইনি, বর্জন তো করেছেই। আপনার যাই হোক, আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আপনাকে ষড়যন্ত্র করে যদি হারিয়ে দেয় তাহলেও জনগণের কাছে এসে বলতে হবে যে আমাকে ষড়যন্ত্র করে, ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দিয়েছে, আমি এই নির্বাচন মানি না। কিন্তু আপনি নির্বাচনেই অংশগ্রহণ করলেন না আর বলবেন যে না, আমি একপাক্ষিক নির্বাচনে অংশ নেব না। বিএনপি যে ভুলগুলো করেছে লক্ষণ স্পষ্ট যে আওয়ামী লীগ সে ভুলগুলা করতে চাইছে না বা করবে না। দেখেন, আওয়ামী লীগ ফিরে আসছে, নানাভাবে ফিরে আসছে। বাংলাদেশের গণমাধ্যমে গত 1.5 বছর আওয়ামী লীগের কোনো সংবাদ একদম জিরো হয়ে গেছিল, নাই হয়ে গিয়েছিল। এখন আপনি বিভিন্ন গণমাধ্যমে দেখুন, আওয়ামী লীগের সংবাদ আস্তে আস্তে স্থান পাচ্ছে। আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, তারা কেন বিরোধিতা করে তারা নিজেরা জানে। এটি নিয়ে ভবিষ্যতে খুব বড় ধরনের গবেষণার প্রয়োজন আছে। তারা মুক্তিযুদ্ধকে কতটা লালন করে, আওয়ামী লীগকে কতটা লালন করে, সেটি বড় প্রশ্ন। সবচেয়ে বড় আওয়ামী লীগ বিরোধী গণমাধ্যম এবং বাংলাদেশের শীর্ষ গণমাধ্যম বলা হয় প্রথম আলো, আওয়ামী লীগকে নিয়ে আজকে একটা খুব বড় ধরনের একটা নিউজ করেছে প্রথম পাতায়। তাদের নিউজের শিরোনাম, নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগ গণমাধ্যমে ফিরে আসছে, আওয়ামী লীগ সমাজে ফিরছে, নানাভাবে আওয়ামী লীগ ফিরছে। কাজেই হতাশার কোনো কারণ নেই। আওয়ামী লীগ খুব স্বল্প সময়ের মধ্যে ফিরবে। দেশি বিদেশি নানা রকম চাপ তৈরি হচ্ছে, তাই চাপ তৈরি হয়েছে। এই যে ভারত বিএনপি সরকারকে সহযোগিতা করছে, এর নেপথ্যে কি আছে জানেন? এর নেপথ্যে আছে বাংলাদেশে সহ অবস্থানের রাজনীতি নির্মাণ করতেই হবে। বিএনপি কি শুধুমাত্র জঙ্গি জামাত আর এনসিপিকে নিয়ে চলবে? আন্তর্জাতিকতাবাদ নিয়ে চলতে হবে না? আন্তর্জাতিকতাবাদ নিয়ে যদি চলতে হয়, ওই এনসিপি, ওই জামাতকে যে কোনোভাবে তাদেরকে জব্দ করে হলেও আওয়ামী লীগের রাজনৈতিক স্পেস দিতে হবে। এটি সময়ের ব্যাপার। বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় পরিবর্তনের পর এখন সবার মনে একটি প্রশ্ন, আওয়ামী লীগ কি আবার রাজনীতিতে ফিরছে? আমি গ্যারান্টি দিয়ে বলছি আওয়ামী লীগ ফিরবে। ঈদের পর থেকে দেখুন না কি সমীকরণ হচ্ছে। বিশেষ করে দলটির ওপর যখন কার্যত নিষেধাজ্ঞার খড়গ এবং শীর্ষ নেতারা আত্মগোপনে নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তারা সাজাচ্ছে নতুন কৌশল। সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ সব স্তরে নিজেদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে দলটি। কিন্তু কিভাবে? নিষেধাজ্ঞা আর মামলার বেড়াজালে আটকে থাকা একটি দল কিভাবে নির্বাচনের মাঠের নামার সাহস করছে? সামনে ইলেকশন, সেটা আইনজীবী হোক, পেশাজীবী হোক, যেখানে যত ইলেকশন হবে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কন্টেস্ট করব। এটা আমাদের সিদ্ধান্ত। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যতগুলি ইলেকশন হবে আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করবে। দরকারে একটা সামাজিক প্রতিষ্ঠানের নাম নিয়ে সেখানে অংশগ্রহণ করতে হবে, কিন্তু করতে হবে অংশগ্রহণ, আমাদের লোক যেতে হবে। কদিন আগে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনারও এরকম একটি ভিডিও বার্তা আপনারা শুনেছেন, যে বার্তায় তিনি বলেছেন স্থানীয় সরকার নির্বাচন, সকল পেশাজীবী সংগঠনের নির্বাচনে দৃঢ়ভাবে অংশ নিতে হবে। এবং আওয়ামী লীগ পেশাজীবী সংগঠনের নির্বাচনে গত 1.5 বছর অংশ নিয়েছে এবং সেখানে ব্যাপক সাফল্য, বিপুল ভোটে জয়ী হয়েছে। বিশেষ করে আপনি যদি জেলা আইনজীবী সমিতির নির্বাচনগুলো দেখেন তাহলে যে নির্বাচনগুলোতে আওয়ামী লীগ অংশ নিতে পেরেছে প্রায় সবগুলোতে বিপুল ভোটে জয়লাভ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাইরে থাকা আওয়ামী লীগ এখন স্থানীয় সরকারের 4 স্তরের নির্বাচনে অংশ নেওয়ার কৌশল খুঁজছে। দলটির লক্ষ্য খুব পরিষ্কার, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধাপে ধাপে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসা। আত্মগোপনে থাকা এবং দেশে অবস্থানরত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের সাথে প্রথম আলো কথা বলেছে এবং কথা বলে এই যে আমি যে রিপোর্টটার কথা বললাম সেই রিপোর্টটা তারা করেছে এবং আমাদেরও তো কথা হয় বিভিন্ন পর্যায়ে। 5 আগস্ট সরকার পতনের পর স্থানীয় সরকারের প্রায় সব জনপ্রতিনিধির পদ এখন শূন্য।
বর্তমানে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে এবং পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। আওয়ামী লীগ নেতারা এই স্থানীয় নির্বাচনকে দেখছেন একটি রাজনৈতিক এন্ট্রি পয়েন্ট হিসেবে। কেন? কারণ এসব নির্বাচনে প্রার্থীর ব্যক্তিগত প্রভাব, স্থানীয় নানা ইস্যু এবং তৃণমূলের সমর্থন জয় পরাজয়ে বড় ভূমিকা রাখে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।